স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার যাচ্ছে এই পুরো খবরে। দর্শক, সংবাদের শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। সর্বোচ্চ শক্তি প্রয়োগের পথে ইরান ইসরায়েল। প্রথমবারের মতো তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। এর মধ্যে ষষ্ঠ দিনে ইরানের পারমাণবিক উৎপাদন কেন্দ্রে হামলার দাবি আইডিএফের। এদিকে যুদ্ধ শুরুর বার্তা দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইরান ও ইসরায়েল সংঘাতে এবার নতুন মাত্রা। মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা ইসরায়েলের পাশে থেকে সরাসরি ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন, এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। তথ্য বলছে, ইরানের পরমাণু কর্মসূচি ভণ্ডুল করার উদ্দেশ্যে ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল। তবে পাহাড়ের নিচে অত্যন্ত সুরক্ষিত জায়গায় অবস্থিত এ স্থাপনা, তাই উল্লেখযোগ্য ক্ষতির জন্য 30,000 পাউন্ড ওজনের বোমা প্রয়োজন, যা কেবল যুক্তরাষ্ট্রের কাছে থাকায় ওয়াশিংটনের হস্তক্ষেপ চায় তেল আবিব। এ নিয়ে মঙ্গলবার ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সাথে প্রায় 90 মিনিট ধরে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সিদ্ধান্তগুলো জানা না গেলেও এরপর থেকে মার্কিন প্রেসিডেন্টের নানা পদক্ষেপে এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার জল্পনা এখন তুঙ্গে। গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এ জেটই মার্কিন সামরিক বাহিনীর ট্যাঙ্কার, উড়োজাহাজ। এগুলো আকাশী যুদ্ধবিমান ও বোমারু বিমানে পুনরায় জ্বালানি ভরে দিতে পারে। একে আসন্ন কোনো বড় সংঘাতের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আফরিন মৌ, নিউজ 24। ইরান ইসরায়েল সংঘাতে যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। টেলিভিশনে দেয়া ভাষণে ট্রাম্পকে এমনই সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানান তিনি। এদিকে চলমান এই সংঘাতে প্রথমবারের মতো হাইপারসনিক মিসাইল হামলা চালানোর দাবি ইরানের। অন্যদিকে একদিনে ইরানের অন্তত 40টি স্থাপনায় হামলার দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের একের পর এক হামলা রুখে পাল্টা প্রতিরোধও গড়ে তুলছে ইরান। তবে পাশে পায়নি কোনো বন্ধু রাষ্ট্র বা মুসলিম দেশকে। একাই লড়াই করে টিকে আছে তারা। এর মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের কাছে মাথা নত না করে নিজেদের অবস্থানে অনড় দেশটি। এবার ট্রাম্পকে কড়া বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, মার্কিন সামরিক হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। সেই সঙ্গে যেভাবে ইরান চাপিয়ে দেয়া যুদ্ধ দৃঢ়ভাবে প্রতিরোধ করছে, ঠিক তেমনি চাপিয়ে দেয়া শাস্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে বলেও জানান তিনি। ভাষণে ইসরায়েলের ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঙ্কার দেন ইরানের এর সর্বোচ্চ নেতা। এর মধ্যে চলমান সংঘাতে প্রথমবারের মতো ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল ভেঙে দিয়েছে এবং তেল আবিবের আকাশ পুরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলেও দাবি আইআরজিসির। আজ রাতে শক্তিশালী এবং কৌশলী ফাত্তা ক্ষেপণাস্ত্রগুলি ইহুদিবাদীদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে দিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে আমরা অধিকৃত অঞ্চলের আকাশের ওপর পূর্ণ আধিপত্য অর্জন করেছি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, তেহরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের। এছাড়া নেতানিয়াহু প্রশাসনের দাবি, এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এদিকে ইরানে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার ইরানের পশ্চিমাঞ্চলে অন্তত 40টি সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালানো হয়। এর মধ্যে রয়েছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ যন্ত্র, সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র তৈরির কারখানা। অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সম্ভাব্য হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে। গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। আফরিন মৌ, নিউজ 24। লেবাননের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত 19 জন বাংলাদেশি প্রবাসী।
আগুন কেবল ঘর পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে প্রবাস জীবনের সব সঞ্চয় আর স্বপ্ন। ক্ষতির হিসাব নয়, সামনে তাকিয়ে নতুন করে শুরু করার আশায় বুক বাঁধছেন প্রবাসীরা। লেবানন প্রতিনিধি মোহাম্মদ মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লেবাননের পাহাড়ি এলাকা বিটফায়ার আবু মিজান, সেখানেই বুধবার ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। পলিপ্রো প্লাস্টিক ফ্যাক্টরিতে লাগা আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। দাহ্য প্লাস্টিকের কারণে দ্রুত ছড়িয়ে পড়া এই আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছেন অন্তত 19 বাংলাদেশি প্রবাসী। আগুন কেড়ে নিয়েছে তাদের কর্মস্থল, বাসস্থান, এমনকি প্রবাস জীবনের সব সঞ্চয় ও স্বপ্ন। তারপর আপনার প্লাস্টিক কোম্পানি লাগে পুরো ছড়াই গেছে। ছড়ানো যাওয়ার পর সবারে গেছে ঘরে তো বাইরের সাথে সাথে মনে হয় 1 মিনিট পরে মনে হয় আরো ধাপ করে লাগছে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে, আগুনে কেউ প্রাণ হারায়নি, তবে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চোখে এখন শুধুই হতাশা, মুখে অনিশ্চয়তার ছাপ। চেষ্টা করতেছে তারা যতটুকু সম্ভব, তাতে আমরা খুশি। এই মুহূর্তে আমাদের প্রয়োজন, আমাদের শুধু একটা কাপড়ই আছে, এছাড়া আর কিছুই নেই আমাদের এখানে, সব পুরো শেষ হয়ে গেছে। ঘটনার পরপরই দূতাবাসের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান দূতালয়ের প্রধান ও প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও প্রয়োজনীয় পোশাক বিতরণ করেন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের খাবার দাবারের জন্য কিছুটা ব্যবস্থা করেছি এবং তাদের যে প্রয়োজনটা আছে সেটা আমরা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব বাংলাদেশ দূতাবাস পক্ষ থেকে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে আসে লেবাননের কর্মরত বিভিন্ন সামাজিক সংগঠন। প্রবাসী একের পর এক এমন দুর্ঘটনা আবারও তুলে ধরছে প্রবাসীদের অনিরাপত্তা ও দুরবস্থার বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা তাদের রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন প্রবাসীরা। মালদ্বীপ বিএনপির আয়োজনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। দ্বীপ রাষ্ট্রটির হোলোমালে হাইল্যান্ডের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ থেকে আগত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সংবর্ধনা দেওয়া হয়। মালদ্বীপ বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহসভাপতি মোহাম্মদ বাবুল হোসেন, মোহাম্মদ মুক্তার হোসেন সহ অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী। পরিজনকে আপনারা লালন পালন করছেন, পাশাপাশি দেশের অর্থনীতির একটা বিশাল ভূমিকা আপনারা রাখছেন। আজকে ফরেন রেমিটেন্স যেটা আসে, মূলত বাংলাদেশ এখন 2টা সেক্টরের উপরে অর্থনীতিটা এখনো সচল আছে, নাহলে অর্থনীতি স্থবির হয়ে যায়, বসে যাওয়ার কথা। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে টেকসই ভিত্তি গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ফ্রান্সে আয়োজিত মত বিনিময় সভায় এমনটাই জানান প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, মিশনের উপপ্রধান কাজী এহসানুল হক এবং কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ। আমি মনে করি যে এই বছরের অন্যতম লার্নিং হবে যারা আমাদের এআই বেসড সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন, তাদের লার্নিং কার্ভটা খুবই শক্তিশালী হবে। আর যারা এডুকেশন টেকনোলজি করছেন বা যারা হেলথ কেয়ার টেকনোলজি করছেন, সেখানে প্রত্যেকটা ফিল্ডে কিভাবে জেনারেটিভ এআই এর ব্যবহার, জেনারেটিভ এআই এর মাধ্যমে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার সাপোর্ট, এই জিনিসগুলোকে স্কেলেবল করতে পারে, এই নলেজটা নিয়ে তারা ঘুরে ফিরে। স্পেনের বার্সেলোনায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হল বিয়ানীবাজার জনকল্যাণ কালচারাল অ্যাসোসিয়েশনের আলোচনা সভা। মঙ্গলবার স্থানীয় একটি হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। সভায় সভাপতিত্ব করেন লুৎফুর রহমান সুমন, পরিচালনা করেন লোকমান হোসেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সভাপতি লুৎফুর রহমান সুমনকে প্রধান করে 22 সদস্যের নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটিতে উপজেলার 11টি ইউনিয়নের প্রতিনিধিত্ব থাকবে বলে জানানো হয়।
নিউজ 24 টিভির যুক্তরাজ্য প্রতিনিধি ও ইকরা বাংলা টিভি ইউকের চিফ রিপোর্টার, অনলাইন পোর্টাল banglapeজ24.com এর সম্পাদক খালেদ মাসুদ রনিকে সংবর্ধনা দিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। মঙ্গলবার বিকেলে লন্ডনের এন্টারপ্রাইজ স্কুল হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খালেদ মাসুদ রনিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড 2024 পাওয়ায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, সহ উপস্থাপনায় ছিলেন আকলুস মিয়া, শরীফুল ইসলাম ও তুফাজ্জুল আলম। বক্তারা খালেদ মাসুদ রনির সাংবাদিকতা ও প্রবাসী কমিউনিটিতে অবদানের প্রশংসা করেন। সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজধানীর রিভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পরেই প্রথম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারগুলো ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজিএম জাহিদ হোসেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি লন্ডন যান লিভার সিরোসিস, কিডনি, হার্ট সহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া। 3 মাস পর গত 6 মে লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিভেদ আরও পরিষ্কার হয়ে উঠেছে। এমনকি বৈঠকের এক পর্যায়ে কয়েক দফা হয়েছে হট্টগোল। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন ইস্যুতে বিএনপির বিপরীতমুখী অবস্থানে জামাত, এনসিপি ও এবি পার্টি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির আলোচনাতেও একমত হতে পারেনি দলগুলো। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সভাপতি আলী রিয়াজ জানান আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। বিএনপি, জামাত আর এনসিপি নেতাদের এমন ঐক্য বিভেদের রাজনীতিতে যেন আশার আলো। সাধারণ মানুষও চায় রাজনীতিতে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক, ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হোক দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনায় শুরু থেকেই বাজে অনৈক্যের সুর। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাবে বিএনপির ঠিক বিপরীত অবস্থান নেয় এনসিপি ও জামাত। বলা যায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ইস্যুতে। আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল, এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত। আমরা আজকে দেখলাম যে আরো দু একটা দল তারা আগে যে বক্তব্য রেখেছে সেখান থেকে ডিফারেন্ট করেছে, ফলে আমরা সেটাকে আপত্তি করেছি। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরো বেশি শক্তিশালী করতে হবে। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দল। জামাত, এনসিপি আর এবি পার্টির বাইরে 12 দলীয় জোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন এখনই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের দরকার নেই। একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। গতকালকে তারা বিতর্কিত বক্তব্য দিয়েছে এবং ঐক্যমত কমিশনে যিনি সঞ্চালক রয়েছেন তিনিও নানাভাবে চেষ্টা করছেন এনসিপিকে মহিমান্বিত করার জন্য। এইটা কখনোই নিরপেক্ষতাকে রিপ্রেজেন্ট করে না। সরকারকে অচল করার জন্য যে ধরনের প্রস্তাব এসছে আমরা এই প্রস্তাবে বিরোধিতা করছি। আমরা মনে করছি
যে এই প্রস্তাবের কোনো সারবত্তা নাই। মধ্যবিরতিতে বৈঠকের প্রথম দিন উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করে জামাত। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং এখানে আমাদের আপত্তি, বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখানে তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। আলোচনায় জামাতকে বেশি সময় দেওয়ার অভিযোগ করে প্রতিক্রিয়া দেখায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে। আলোচনার দ্বিতীয় এজেন্ডা ছিল রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। জানানো হয় এই ইস্যুতে পরে আবারও আলোচনা হবে। ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। বলেন, বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বেশ অগ্রগতি আছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নির্বাচন হলে কিছু রাজনৈতিক দলের গুরুত্ব থাকবে না, তাই ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামাত। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপি সদস্য ফর্ম নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে তা আলোচনা করে সমাধান করতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে সারা দেশে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মহানগরের নেতাকর্মীরা। বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোনো সদস্য ফর্ম পূরণ করতে না পারে। লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক এবং এরপর যৌথ বিবৃতিতে সরকারের পক্ষপাতমূলক আচরণ উল্লেখ করে মন্তব্য করে কয়েকটি রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, গুরুত্ব কমে যাওয়ার ভয়ে একটি দল ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিতে নারাজ। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ না হয়ে যায় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে দখল করে চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। এদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সাথে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। আলোচনা হবে, ডিবেট, ক্রিটিসিজম হবে, কিন্তু আমরা এর মধ্যে দিয়ে এগিয়ে যাব। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা যেন কোনোভাবে ব্যাহত না হয় সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান নেতারা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসী সংবাদে। ধন্যবাদ সবাইকে।